মেঘ ধপ করে বিছানায় বসল। কপালে জমে থাকা ঘাম মুছে বিমর্ষ গলায় বলল, আপনাকে কিছু বলাই বৃথা। আবির গ্রীষ হেসে বলল, তাই? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে কটমট করে বলল, জি, ভালো থাকুন, বাই। আবির মলিন হেসে ফোন রেখে দিয়েছে। কাচের জানালা ভেদ করে আসা সূর্যের প্রখর আলো আবিরের চোখে এসে লাগছে। আবির উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। তন্মনস্ক ভঙ্গিতে ভাবল খানিকক্ষণ। অস্থির মনটা হঠাৎই নীরবতায় স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। স্বপ্ন, আশা, ইচ্ছারা দূর পাল্লায় উড়ন্ত মেঘের মতো উড়ে যাচ্ছে। অন্তঃস্থলে আতঙ্ক ভর করেছে। আবির শুকনো গলায় ঢোক গিলে অনুস্ব কণ্ঠে বলল, তোর মুখে হাসি ফোটাতে প্রয়োজনে পৃথিবীর সব সুখ কিনে দিব। শান্তিময় সুখের প্রাসাদের রানী বানাবো তোকে। কিন্তু তোর মনের আকাশ বিষাদে ঢাকলে সুখান্বেষণের মতো খুঁজবি তো আমাকে? নাকি ধুলোয় ঢাকা অতীতের ভুলগুলো আঁকড়ে ধরে আমায় ভুলে যাবি অকালে? আমি তোকে হারাতে চাই না মেঘ, কোনোভাবেই হারাতে চাই না। নৈশব্দের সুবাসিত রজনী শেষে নতুন দিনের সূত্রপাত হচ্ছে। প্রত্যুষের আলোতে আধার ঘুচিয়েছে। রোদের ঝলকে মন্থর গতিতে শাপলা বিলে শত শত শাপলা প্রস্ফুটিত হচ্ছে। মেঘের মনের ঘরে অগোচরে বিচরণ করা অদৃশ্য অনুভূতিতে হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে। মেঘাচ্ছন্ন চিত্তে মোহগ্রস্তের ঝংকার। নিবৃত অনুভবে প্রণয়ের আভাস, মস্তিষ্কে তাহার পরিক্রমণ। চিন্তনে তাকে দেখার সুপ্ত অভিলাষ। ৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। ৬ মাস পর ফেরার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে হঠাৎই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আলী আহমদ খান কারণ জিজ্ঞেস করেও ছেলের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর পাননি। বিশেষ কোনো কারণ ছাড়া ছেলের সহসা দেশে ফেরার বিষয়টা আলী আহমদ খানের মনোপুত হয়নি। তবে আবিরের বাড়ি ফেরার আনন্দে সন্ধিকুঞ্জে বিস্তৃত পরিসরে আয়োজন চলছে। গতকাল বিকেল থেকে রাতভর মালিহা খান ও হালিমা বেগমরা আবিরের পছন্দের পিঠা বানিয়েছেন। ইকবাল খানও গতকাল রাতে সিলেট থেকে ফিরেছেন। ভোরের সূর্য ঠিকমতো ওঠার আগেই ব্যাগ নিয়ে বাজারে চলে গিয়েছেন। ভাতিজার পছন্দের মাছ, সবজি থেকে শুরু করে অফুরন্ত বাজার নিয়ে বাসায় ফিরেছেন। আলী আহমদ খান বাসার সামনে হাঁটতে বেরিয়েছিলেন। ছোট ভাইকে এত বাজার নিয়ে ফিরতে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছেন। ভারী কণ্ঠে শুধালেন, এত সকালে কেউ বাজারে যায়? সকালে না গেলে ভালো জিনিস কিভাবে পাবো? আবির কখন আসবে ভাইজান? আলী আহমদ খান গুরুতর ভঙ্গিতে জবাব দিলেন, আবিরের আসতে বোধ হয় বিকেল হবে। ইকবাল খান বললেন, ও, মেঘের আলুলায়িত মন আজ কিছুতেই শান্ত হচ্ছে না। হবেই বা কিভাবে? গতকাল আবিরের পাঠানো সর্বশেষ মেসেজটা অলক্ষিতভাবেই বক্ষস্পন্দন জোরালো করে তুলেছে। মেঘের ঘুম ভাঙতেই সহসা ফোন হাতে নিল। গতকালের মেসেজটা আবারও পড়তে লাগলো। অনিয়ন্ত্রিত মস্তিষ্ক যদি অধিকারবোধের আস্তানা হয়, তাহলে আমি সেই আস্তানার সর্দার। কেউ যদি আমার ক্ষমতার প্রতাপ দেখতে চায়, তবে তাকে বিধ্বস্তের শেষ সীমানায় অব্যাহতি দিব। বাতাসে সদা পুষ্পের সুবাস ছড়ায় না, কখনো কখনো বিষাক্ত হাওয়া বয়ে যায়। যে হাওয়ায় ক্রোধানলে জ্বলন্ত হৃদয়ের অবরুদ্ধ আর্তনাদ শোনা যায়। যে পুষ্পমঞ্জরি বিবশ মনে প্রখর ঝড় তুলতে সক্ষম, তার জন্য মগজে একটু আধটু আন্দোলন চলাকে আমি দোষের কিছু মনে করি না। আমার হঠাৎ দেশে ফেরা যদি অবাঞ্ছিত ঘটনা হয়, তবে আপনি হবেন সেই অবাঞ্ছিত ঘটনার বাঞ্ছিত কারণ। আমাকে দেওয়া ৭ বছরের তীব্র যাতনার অবসান ঘটিয়ে আপনার অভিমানী আকাশে যদি রঙিন ঘুড়ি না উড়িয়েছি, তবে আমার নাম আবির নয়। এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছেন। এবার দেখব কতটা পালাতে পারেন। ম্যাম, বি রেডি। গতকাল মেসেজ দেখার পর থেকে মেঘের অবস্থা নাজেহাল। এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। হৃদয় প্রবলভাবে উভয় সংকটে ভুগছে। নিশাচর পাখির মতো সারা রাত ছটফট করেছে। অর্ধপূর্ণ চাঁদের দীপ্তিতে রুমের সাদা রঙের দেওয়ালটা যখন আলোকিত হয়ে উঠেছিল, মেঘ তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল।
রাস্তার পাশে জ্বলজ্বল করা নিয়ন বাতির নিচে আনমনে বসে থাকা আত্মভোলা এক মানবের আবছায়ার দিকে তাকিয়েছিল। দু তিনটা কুকুর ছায়ামূর্তিকে ঘিরে বিরতিহীনভাবে ঘেউ ঘেউ করছিল, কিন্তু আত্মভোলা মানব নিবৃত্ত ভঙ্গিতে বসেছিল। সে দৃশ্য দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেই মেঘ একা একাই হেসেছিল। রাতের শেষ প্রহরে একটুখানি ঘুমিয়েছিল, কিন্তু মিম আর আদির হই হুল্লোড়ে ভোর বেলাতেই ঘুম ভেঙে গিয়েছে। মেঘ নিচে আসতেই মালিয়া খান আদুরে গলায় বললেন, এতক্ষণে ঘুম ভাঙল তোর? মালিহা খান দু হাতে কাজ করছেন। তার নিরন্তর হাবভাব দেখে মেঘ শঙ্কিত নেত্রে তাকিয়ে রইল। চপল পায়ে কয়েক কদম এগিয়ে বড় আম্মুর সামনে দাঁড়ালো। ঈষৎ হেসে বলল, কোনো হেল্প লাগলে বলো, করে দিচ্ছি। হেল্প তো করতেই হবে। যা রান্না করতেছি বসে বসে খাবি আর বলবি কোনটা কেমন হয়েছে। মেঘ টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে অলক্ষিতে প্রশ্ন ছুড়ল, আমি বলবো? মালিহা খান চুলায় বসানো পাতিলে খানিক তেল ঢেলে দিলেন। পেঁয়াজের বাটি হাতে নিতে নিতে ঘাড় কাত করে এক নজর মেঘকেও দেখে নিলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হ্যাঁ, মিম আর আদিকে দায়িত্ব দিয়েছিলাম, কোথায় পালিয়েছে কে জানে। ওরা না বুঝে লবণ, না বুঝে মরিচ। মেঘ মলিন হেসে বলল, তোমার ছেলের আগে আমি খেয়ে নিলে তোমার ছেলের মন খারাপ হবে না? তোদের মতো এত মান অভিমান নিয়ে আবির বসে থাকে না। ছোটখাটো বিষয় নিয়ে তোরা যেভাবে নাক সিটকাস, এমন ভাবে আবির কোনোদিনও নাক সিটকায়নি। আর না তোর মতো জেদ করেছে। তানভীরের জন্মের পর কিছু না বুঝলেও ঠিকই আদর করত। তোর জন্মের কথা নাই বা বললাম। তোদের জন্মের পর থেকে আজ অব্দি আবিরের মুখে তোদের ব্যাপারে শুধু ভালো কথাই শুনেছি। বড় ভাইয়ের দায়িত্ব কর্তব্যে কোনো দিন কোনো ত্রুটি রাখেনি। আর তোরা এই ঝগড়া লেগে যাচ্ছিস, রাগ করে কেউ কারোর সঙ্গে কথা বলছিস না, এসব কি? মেঘ ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করলো, এত বছর পর ছেলে আসতেছে, তোমার তো খুশি হওয়ারই কথা। আমার কি হবে? আমি শুধু এই চিন্তা করছি, তিনি আসলে কোথায় লুকাবো আমি। হালিমা বেগম মেয়ের কথায় মাথায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে শুধালেন, খেয়েছিস? আম্মুর কণ্ঠ শুনে মেঘ হন্তদন্ত হয়ে তাকালো। নিজেকে সামলে ধীর কণ্ঠে বলল, না, খাবো। হালিমা বেগম রান্নাঘরে গেলেন। মেয়ের জন্য খাবার বাড়তে বাড়তে বললেন, খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে নিস। মেঘের ফুরফুরে মেজাজে ধাক্কাটা যেন ঝট করেই লাগলো। হতবিহ্বল হয়ে প্রশ্ন করলো, কেন আম্মু? হালিমা বেগম প্লেটটা খাবার টেবিলের উপর রাখলেন। মেঘ বিমোহিত দৃষ্টিতে আম্মুকে দেখছে। হালিমা বেগম মেঘের প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে মেঘ কপাল কুঁচকালো। যেই মাত্র কিছু বলতে যাবে, অমনি তিনি বললেন, তানবীর বলেছে তোকে নিয়ে এয়ারপোর্টে যাবে। চটক কাটার মতো চমকে উঠল মেঘ। মেঘের অত্যল্প চেহারার লাবণ্য বিলীন হয়ে গিয়েছে। গুরুতর কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, আমি কোথাও যাব না। কেন যাবি না? কথার পিঠে প্রশ্ন চড়লেন হালিমা বেগম। আবিরের সঙ্গে সম্পর্ক ভালো খারাপ যাই ছিল, এত বছর কারো সামনে সরাসরি প্রকাশ পায়নি। তবে মেঘ আবিরের তিক্ত সম্পর্কের করা কারোরই অজানা নয়। আবির নিষেধ করায় কেউ কোনোদিন মেঘকে সরাসরি কিছুই বলেনি। মেঘ অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালো, মাথা নিচু করে বলল, আমি যাব না, মিমকে পাঠাও। আদি বায়না ধরেছে মিম গেলে আদিকেও নিয়ে যেতে হবে। অনেক বুঝিয়েও আদিকে আটকানো সম্ভব হচ্ছে না। আদি এয়ারপোর্টে গিয়ে কি না কি অঘটন ঘটাবে। ভাইজান ছেলেটার উপর আবার ক্ষেপে না যান। তার থেকে তুই গেলে কোনো সমস্যাই হবে না। আমাকে কেন যেতে হবে? বড় আব্বু আর ভাইয়া গিয়ে তাকে নিয়ে আসলেই হলো। আমাদের যাওয়ার কি প্রয়োজন? তোরা দুই দুইটা বোন থাকতে একজন গেলে কি হয়? তাছাড়া তুই না গেলে তানবীরকে গিয়ে বল। আমি কিছু জানি না, এত বছর পর ছেলেটা বাড়ি আসতেছে, আর তোরা এখনো বাহানাই করে যাচ্ছিস। মেঘ মন মরা হয়ে বলল, ভাইয়াকে কিছু বলতে পারবো না। আমি গেলে যদি তোমাদের শান্তি লাগে তাহলে আমি যাব। ঠিক আছে, খেতে বস এখন। মেঘ ফোঁস করে দম ছাড়ল। অদৃশ্য এক বেড়াজালে অনাকাঙ্ক্ষিতভাবেই জড়িয়ে যাচ্ছে। ইচ্ছা অনিচ্ছার মাঝ বরাবর আটকে আছে। সুদীর্ঘ সময়ের অভিমান অভিযোগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আবির নামক বিষবৃক্ষ অলক্ষিতেই আঁকড়ে ধরছে, যার থেকে নিস্তার পাওয়া অসম্ভব। মেঘ মৃদুমন্দ সমীরণের শীতল হাওয়া বুকে টেনে শান্ত গলায় আওড়ালো,
আব্বু কোথায়? এর মধ্যে আদি মিমের পছন্দের এক লিপস্টিক নিয়ে এলোপাতাড়ি ছুটছে। মিমও আদিকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করছে। আদি ছুটে এসে মেঘের পিছনে লুকিয়েছে। হালিমা বেগম ছোট করে বললেন, তোর আব্বু অফিসে। আব্বু এত সকালে অফিসে চলে গেল কেন? ভাইজান আজ অফিসে যাবেন না, তাই তোর আব্বু তাড়াতাড়ি চলে গিয়েছেন। হঠাৎ তোর আব্বুকে খুঁজছিস কেন? মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা, তেমন কিছু না। আব্বু বাসায় থাকলে আব্বুর সঙ্গে এয়ারপোর্টে যেতাম। সবাই অদ্ভুত এক মিথ্যা মায়ায় মগ্ন হয়ে আছে। অন্যকে হারিয়ে জেতার নেশা মাথাচাড়া দিয়ে উঠেছে। নিয়ম নীতি ভুলে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোটা তাদের কাছে তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার দরুন প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। ভুবন পুরানো উত্তপ্ত দুপুরে যানজট পেরিয়ে মেঘরা এয়ারপোর্টে এসেছে। আলী আহমদ খানের নিজস্ব প্রাইভেট কার আছে। সচরাচর ড্রাইভার গাড়ি চালালেও আজ ইকবাল খান নিজেই ড্রাইভ করে এসেছেন। সামনের সিটে তানবীর, পেছনে আলী আহমদ খান আর মেঘ বসেছে। মেঘ আজ সাদা রঙের একটা গাউন পরেছে, সাথে হালকা বেগুনি রঙের কেডস। ঘন কালো সুদীর্ঘ চুলগুলো ফ্রান্স বেনি করে সামনের দিকে একপাশে রেখেছে। গাড়ি থেকে নেমে মেঘ এপাশ ওপাশ তাকিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছাড়ল। সময়ের সাথে সাথে মেঘের বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। এয়ারপোর্টের ভেতরে এসেছে ঠিকই, কিন্তু মেঘ তানবীরের পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী আহমদ খান আর ইকবাল খান কিছুটা দূরে বসে আছেন। অযত্ন অবহেলায় যে সম্পর্কের মৃত্যু ঘটে, একটু যত্নই পারে সেই সম্পর্কের পুনর্জন্ম ঘটাতে। মেঘের অবহেলা, তীব্র বিরক্তি আবিরের হৃদয়ে যে মারাত্মক আঘাতটা করেছিল, মেঘের একটু আধটু কথাতে সেই আঘাতের অনেকটাই কেটে গিয়েছে। গত 10 মাসে দুজনের দূরত্ব কমেছে একটু একটু করে। অকস্মাৎ মেঘের সামনে থেকে সরে গেল তানবীর। মেঘ অবোধ মনে বাঁকা দৃষ্টিতে তাকাতেই হৃৎপিণ্ড কম্পিত হলো। নির্লিপ্ত দুচোখ সতর্ক হলো। অদূরে দাঁড়ানো লম্বা চওড়া যুবকের নিবিষ্ট দৃষ্টিতে সমুদ্রের সীমাহীন গভীরতা মিশে আছে। অধর জুড়ে লেপ্টে আছে আবিষ্ট হাসি। মেঘের চিত্ত চাঞ্চল্যে অবিদিত ভূকম্পনের আভাস। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডে প্রবাহিনীর ন্যায় অতি সন্তর্পণে শ্রোণিতের বন্যা বয়ে চলেছে। ভাবাবেগ বর্জিত ছবিতে হৃদয়হীন নিষ্ঠুর এক মানবের দেখা মিললেও বাস্তবিক অর্থে মেঘ আজ সত্যিকারের আবিরের দেখা পেয়েছে। চোখের অকল্পনীয় মায়া, উপচে পড়া ব্যাকুলতা মেঘের মনে অদ্ভুত এক ব্যথার আভাস, বার্তার জানান দিচ্ছে। এই ব্যথার নাম যে ভালোবাসা, মেঘকে বুঝতে পেরেছে সেটা। চোখের মায়ায় হৃদয়ে পড়ায় আবির আজ কথাটার যথার্থ উত্তর পেয়েছে। মাহাদিবা খান মেঘ নামক সাংঘাতিক ব্যাধিতে আক্রান্ত আবির আজ এক মুহূর্তেই সুস্থ হয়ে উঠেছে। আবিরের মনোমুগ্ধকর অতল চাউনিতে অসীম যাতনার অবসান ঘটেছে। 7 বছর আগে রেখে যাওয়া অভিমানী ছোট্ট মেঘ আজ বড় হয়ে গিয়েছে। তীব্র অভিমানে লাল হয়ে থাকা নাকের ডগা আর স্নিগ্ধ দুই গাল এখন কৃত্রিম ব্লাসনে রাঙিয়ে আছে। মনে লুকায়িত আক্রোশ, উপচে পড়া চোখে আজ অনন্ত মুগ্ধতা উপচে পড়ছে। আবিরের বিষাদে ঢাকা মনের নব্য অনুভূতি তোলপাড় চালাচ্ছে। পুরনো সব স্মৃতি ভুলে নতুনভাবে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। কাজল টানা দু চোখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, তুমি কি আমার বুক পকেটের রঙিন চিরকুট হবে? আমার হৃদয়ের অন্তঃস্থলে সঙ্গোপনে আবিষ্ট অনুভূতিগুলো সুরক্ষিত রাখার একমাত্র পন্থা হবে। এত বছর পর ভাইকে পেয়ে তানবীর হাসি মুখে জড়িয়ে ধরল। আবিরও শক্তপোক্ত দুহাতে বুকে জড়ালো। ভ্রাতৃত্বের বন্ধনের অপ্রকাশিত ভালোবাসার প্রখরতা চোখে ভাসছে দুজনের। তানবীর আবিরের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয়ে ঘরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে কত শত স্বপ্ন দেখেছ ভোরে। এত দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার, তাই তোমার বউকে সামলানোর দায়িত্বটাও তোমার। আবির মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আলী আহমদ খান এগিয়ে আসতেই আবির চুপ হয়ে গেল। আব্বুকে সালাম দেওয়া মাত্র পিতৃস্নেহে ছেলেকে জড়িয়ে ধরলেন। একমাত্র ছেলের প্রতি তার ভালোবাসা বরাবরই একটু তীব্র, তাই আবিরের জন্মের পর আর কোনো সন্তান নেওয়ার কথা চিন্তাও করেননি।
বাবা হিসেবে সবসময় ছেলেকে সেরাটাই দিয়েছেন। ইকবাল খানও সহাস্যে আবিরকে বুকে জড়ালেন। সম্পর্কে কাকা হলেও আবিরের সাথে তার সম্পর্ক অনেকটাই বন্ধুর মতো। তার জীবনের সুখ দুঃখের বহু ইতিহাস আবিরের জানা। আবির দূরে থেকেও যেন আত্মিকভাবে জড়িয়েছিল সবার সাথে। আবির আব্বু চাচুর সাথে কথা বলছে, মেঘ অদূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। আলী আহমদ খান হঠাৎ বললেন, চলো বাসায় যাওয়া যাক। ইকবাল খান একটা লাগেজ নিয়ে গাড়ির দিকে যেতে লাগলেন। আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে সহসা ডাকলেন, আম্মু এদিকে এসো। মেঘ মাথা নিচু করে এগিয়ে এসেছে। মেঘের ধুকপুকানি বেড়ে অট্টালিকা ছুঁয়ে দিচ্ছে। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে অবেকুল কণ্ঠে প্রশ্ন করলো, কেমন আছেন? আলী আহমদ খান এক গাল হেসে বললেন, এই পিচ্চি মেয়েকে আপনি করে বলছো কেন, তুই করে বলো। আবির মলিন হেসে ফের প্রশ্ন করলো, কেমন আছিস? আবিরের মুখে সবসময় আপনি শুনতে শুনতে ওইটাতেই মেঘ অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ বৃষ্টির মতো আবিরের বলা তুই শব্দটাতেও খানিক চমকে উঠল। চঞ্চল মনটা কেমন করে কাঁপছে। চোখ তুলে তাকিয়ে কাপা গলায় উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান বললেন, আমি যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। আবির চোখে ইশারা দিতেই তানবীর আরেকটা লাগেজ নিয়ে চলে যেতে লাগলো। মেঘ চোখ নামিয়ে বড় আব্বুর সাথে যাওয়ার জন্য যেই পা বাড়াবে, অমনি আবির মেঘের হাত চেপে ধরল। কিংকর্তব্য বিমূঢ় মেঘ বিস্ময় সমেত তাকালো। হাতের সাথে সাথেই মেঘের সর্বাঙ্গে ভয়ঙ্কর রকমের কম্পন হচ্ছে। মেঘ প্রশস্ত আখিতে আবিরকে দেখছে। নিস্তব্ধ চেহারার রং পাল্টাতে সময় লাগলো না বেশি। কিছু মুহূর্তের ব্যবধানে চোখে মুখে তীব্র ক্রোধ ফুটে উঠল। আচমকা এভাবে হাত ধরাটা ঠিক পছন্দ হয়নি। মেঘ সর্বশক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। ঘাড় ঘুরিয়ে বারবার বড় আব্বুকে দেখার চেষ্টা করছে। মেঘের ক্রোধে ফুঁসে ওঠা মুখশ্রী দেখে আবিরের ঠোঁটের হাসি প্রখর হলো। আবির অন্য হাতে অবিন্যস্ত চুলে ঠিক করে আলগোছে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরার কারণটা কি জানতে পারি? মেঘের ক্রোধান্বিত দৃষ্টি ক্ষীণ হলো। অতর্কিতে কপাল কুঁচকালো। চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট। নিজের পরনের জামার দিকে তাকিয়ে সহসা আবিরের দিকে আশ্চর্য নয়নে তাকালো। আবিরের পরনে সাদা শার্ট দেখে আলগোচে ভ্রু কুঁচকে আসে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে ধাতস্থ করে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমি কি করে জানবো যে আপনি সাদা শার্ট পরে আসবেন? শীতের রাতে টিনের চালে শিশির বিন্দু পড়ার মতো মন পিঞ্জরে প্রণয়ের বেহালা বাজছে। মায়াবী আবেশে কত শত স্বপ্ন উঠছে। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, জানলে বুঝি পড়ে আসতি না? বিদ্যুৎ চমকানোর গতির মতো অনিশ শৈলীতে মেঘ জানালো, ভুল করেও পড়তাম না। এখন হাত ছাড়ুন আমার। না ছাড়লে কি করবি? আবিরের অহেতুক প্রশ্নে মেঘের ভীষণ রাগ হলো। আবিরের সাথে অল্প স্বল্প কথা হয় মানে এই নয় যে প্রথম দেখায় এভাবে হাত ধরে ফেলবে। মেঘ ঘাড় ঘুরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। এত মানুষের ভিড়ে তানভীরকে আর দেখা গেল না। মেঘ মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলল, কোন অধিকারে ছুঁয়েছেন আমায়? আবির অতর্কিত কপাল কুঁচকাল। দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বোধ শিখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুব। আবিরের কথার কঠোরতা বুঝতে পেরে মেঘ কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে রইল। আবির মেঘের হাতটা আরো শক্ত করে ধরে বলল, রাগ হচ্ছে? হাত ধরার অপরাধে খুন করতে ইচ্ছে করছে? ছুরির ব্যবস্থা করে দিব? মেঘের রাগ খুব প্রগাঢ় হয়ে উঠল। আশেপাশে তাকাতেই খেয়াল করলো মানুষজন কেমন করে তাকিয়ে আছে। কুণ্ঠায় মেঘের দৃষ্টি শুরু হলো। চিবুক নামিয়ে চাপা স্বরে বলল, প্লিজ ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নেই। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি দেখে মেঘ কটমট করে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার শব্দ করে হাসলো। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করলো, তুই যে আস্ত একটা নির্বোধ, সেটা কি জানিস? মানে? আবির এপাশ ওপাশ চোখ ঘুরালো। গুরুভার কণ্ঠে বলল, এই যে পাবলিক প্লেসে চিৎকার করার হুমকি দিচ্ছিস, মানুষ জড় হলে কি বলবি? আমি তোর সাথে অনৈতিক কাজ করেছি সেটা বলবি? মেঘের দ্বিধাহীন জবাব, হ্যাঁ। কি করেছি? শুধু হাতটাই তো ধরেছি। চুমো তো আর খাইনি। খেলেই বা কি? মানুষ যখন জিজ্ঞেস করবে তোর আমার সম্পর্ক কি, আমি নির্ভয়ে বলবো আমরা স্বামী স্ত্রী। ভাবছিস তারা প্রমাণ চাইবে?
তোর আমার ম্যাচিং ড্রেস দেখে প্রমাণ চাওয়ার সাহসই পাবে না। মেঘ হতবম্ব হয়ে আছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। আবিরের নির্লজ্জ কথাবার্তা শুনে মেঘের কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। এত বছর বয়সে প্রথমবারের মতো কেউ এমন কথা বলেছে। রাগের থেকেও লজ্জা আর কুণ্ঠায় কোথাও লুকিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। আবির অকস্মাৎ মেঘের হাত ছেড়ে দিল। উদাসীন চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, থাক, এবারের মতো ছেড়ে দিলাম। কয়েক মুহূর্ত পর আচমকা কেউ পেছন থেকে আবিরকে জড়িয়ে ধরল। আবির তাকানোর আগেই পুরো দুহাত আবিরের চোখ চেপে ধরেছে। আবির হাতের উপর আলতোভাবে হাত রেখে উঁচু গলায় বলল, রাকিব। রাকিব চোখ ছেড়ে হেসে বলল, চিনতে পেরেছিস তাহলে? আমি আরো ভাবছিলাম চিনতেই পারবি না। মানুষ চেনবার ক্ষমতা যতদিন থাকবে আমি তোকে ঠিকই চেনে নেব।